আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বইটি তোমাদের মাঝে তুলে ধরব। তো চলো, গণিত বিষয়ের অষ্টম শ্রেণীর গণিত যে বইটি আছে সেই বইটি আমরা দেখতেছি 2025 সালের গণিতের বইয়ের কভার ঠিক এরকম দেখবে। তোমরা এই যে অষ্টম শ্রেণী 2025 সালের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বইয়ের কর্তৃত মানে 2013 সালের শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর গৃহীত হচ্ছে, যা 2025 সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত করা হয়েছে। নতুন করে এই বইটি সংস্করণ করা হয় 2024 সালে অক্টোবর মাসে। তারই আলোকে আজকে আমরা এই বইটি তোমাদের মাঝে বিস্তারিত না তুলে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। তার পূর্বে আমরা সূচিপত্র আলোচনা করব। সূচিপত্রতে প্রথম অধ্যায় দেওয়া আছে প্যাটার্ন, এবং দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে মুনাফা, তৃতীয় অধ্যায় দেওয়া আছে পরিমাপ, চতুর্থ অধ্যায় দেওয়া আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, পঞ্চম অধ্যায় দেওয়া আছে বীজগণিতীয় ভগ্নাংশ, ষষ্ঠ অধ্যায় হলো সরল সমীকরণ এবং সহজ সমীকরণ, এবং সপ্তম অধ্যায় হলো সেট, অষ্টম অধ্যায় হলো চতুর্ভুজ, নবম অধ্যায় হলো পিথাগোরাসের উপপাদ্য, দশম অধ্যায় হলো বৃত্ত, একাদশ অধ্যায় হলো তত্ত্ব ও উপাত্ত। এই হলো আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের। এরপরে কিছু পরিশিষ্ট যুক্ত করা হয়েছে এবং উত্তরমালাও দেওয়া আছে। তো চলো, আজকে আমরা তোমাদেরকে প্রথম অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানবো। তো তা শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। প্যাটার্ন কি? প্যাটার্নের কথাটা যদি আমরা বলতে যাই, প্যাটার্ন কি? প্যাটার্ন মূলত বলতে আমরা কোনো নির্দিষ্ট নিয়ম বা পুনরাবৃত্তি, লক্ষণীয় বিন্যাস বা কাঠামো বুঝি। এটি প্রাকৃতিক জগৎ, গণিত, বিজ্ঞান, শিল্পকলা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখা দেয়। তো আমরা কিন্তু গণিতের প্যাটার্ন সম্পর্কে আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। আমি জাস্ট প্যাটার্নের সংজ্ঞাটা তুলে ধরেছি। তো প্যাটার্নের সঙ্গে যেহেতু আমাদের জীবনের জুড়ে নানাভাবে জুড়ে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা যদি বলি লাল, নীল ব্লক আলাদা করে একটি প্যাটার্ন, লালগুলোকে একদিকে যাবে এবং নীলগুলোকে অন্যদিকে যাবে, এইভাবে যদি আমরা গণনা করি, মানে আমরা মনে করি এখানে একটা বক্স তুলে ধরলাম বা একটা বক্স, এই বক্সের ভিতরে কিছু অংশ আছে এই লাল কালার, কিছু অংশ আছে নীল কালার। আমরা যদি তা দিয়ে পূরণ করে নেই, মনে করো তোমার যে যে বক্সগুলো তোমরা দেখতেছো, এই ধরনের বক্সগুলো যদি আমরা তোমাদেরকে তুলে ধরি, তাহলে এর ভিতরে যে কালারগুলো থাকবে সেগুলোর মধ্যে অনেকগুলো থাকবে লাল এবং নীল। যেমন যেমন উদাহরণ দিচ্ছি, আমরা একটা কালার দিলাম লাল, এই যে লাল। এরপরেরটা যাবে আমাদের এই নীল, নীল। এইভাবে যদি আমরা একটা বক্সকে সাজিয়ে নিই, তাহলে দেখা যায় এই এই যে একটা বক্স তৈরি করলাম, এই বক্সের কালারগুলোকে আলাদা করতে গেলে লালগুলোকে আলাদা করতে হবে এবং নীলগুলোকে আলাদা করতে হবে। তাহলে আমাদের একটি প্যাটার্নে খুঁজে পাবো আমরা। আসলে যে গণনা করতে শেখে বা সংখ্যা একটি প্যাটার্ন, অতএব 5 সংখ্যাটি প্যাটার্ন। তো এই অধ্যায় থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবা সেটা হলো প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারা, রৈখিক প্যাটার্ন লিখতে বা বর্ণনা করতে, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে পারবা, এবং আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে বা বর্ণনা করতে পারবে। রৈখিক প্যাটার্নকে আবার চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে। রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে। এখন দেখো, নিচে দুইটি চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে টাইলস গুলো লক্ষ্য করি। একটা চিত্রে, প্রথম চিত্রে রয়েছে টাইলস গুলো লক্ষ্য করি। এই টাইলস গুলো একটি প্যাটার্নে সাজানো আছে। এই প্যাটার্নটা কি? এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশাপাশি লম্বালম্বি ভাবে সাজানো হয়েছে। যেমন এটা হলো একটি আড়াআড়ি টাইলস, আর এটা হলো লম্বালম্বি ভাবে। আবার একটি আড়াআড়ি টাইলস, আবার একটি লম্বালম্বি ভাবে। তোমরা দেখতে পাচ্ছ একটি আড়াআড়ি টাইলস এবং একটি লম্বালম্বি ভাবে সাজানো হয়েছে। এইটা কিন্তু একটি প্যাটার্ন। তাহলে সাধারণ এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে, মানে একটি আড়াআড়ি থাকবে, একটি লম্বালম্বি থাকবে, একটি লম্বালম্বি থাকবে, একটি আড়াআড়ি থাকবে, এইভাবে সাজানো হয়েছে। এবং আমরা যদি চিত্র 2 দেখি, চিত্র 2তে তোমরা দেখতেছো শুরুতে আমরা এক লেখা হয়েছে। শুরুতে বইতে, তোমাদের বইতে এক লেখা হয়েছে, পরবর্তীতে দেখা যায় আবার এক, যেহেতু এক দিয়ে শুরু হয়েছে তাই বামে এক এবং ডানে এক। 3 নম্বর লাইনে তোমরা দেখতেছ বামে এক এবং ডানে এক। তাহলে উপরের দুইটি সংখ্যাকে যখন যোগ করবে, যেমন এই উপরের সংখ্যায় এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করবে, তখন হয়ে যায় 2। আবার চতুর্থ লাইনে দেখা যায় বামে এক এবং ডানে এক। এবার উপরের সংখ্যাগুলো
এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা একের সাথে 2 উপরের যে ঘরটি ছিল সেই ঘরটি যোগ করো, যোগ করলে হয় 3। আবার দেখা যায় এই যোগের সাথে পরের একের সাথে মানে 2 এর সাথে পরের একের সাথে যোগ করলে আবার এখানে 3 পাওয়া যায়। তাহলে এটা কিন্তু একটি সংখ্যার প্যাটার্ন। এর পরের সংখ্যাটা দেখো, বামে 1 দেওয়া আছে, এই একের সাথে এবং ডানের 1 দেওয়া আছে। সো এই একের সাথে তোমরা এই 3 এ যোগ করলে 4 পাওয়া যায়। আবার এই 3 এর সাথে এই 3 যোগ করলে 6 পাওয়া যায় এবং এই 3 এর সাথে 1 যোগ করলে 4 পাওয়া যায়। এইভাবেই সাজানো হয়েছে। তাহলে পরবর্তী চিত্রের পরের লাইনটা কি হবে? যদি আমরা একটু চিন্তা করি যে এখানে 1 হয়ে যাবে। 1 হওয়ার পরে এখানে যে সংখ্যাটা পাওয়া যাবে, 1 হওয়ার পরে এখানে যে সংখ্যাটা পাওয়া যাবে মূলত এই সংখ্যাটা হবে কিরকম? এই 1 এর সাথে এই 4 এর যোগ করলে এখানে হবে 5 এবং এই 4 এর সাথে এই 6 এর যোগ করলে এখানে হবে 10। পরবর্তী আবার এই 6 এর সাথে 4 এর যোগ করলে হবে 10 এবং পরবর্তী আবার এই 4 এর সাথে 1 এর যোগ করলে হবে 5 এবং সর্বডানে থাকবে একটি সংখ্যা 1। এইভাবেই কিন্তু প্রতিটা প্যাটার্নের প্রতিটা অংশে বা প্রতিটা পার্টে এইভাবেই সাজানো হয়েছে। তোমরা যদি পরবর্তী লাইনটিও তো করতে চাও তোমরা নিজে করে দেখতে পারো কত হয়। এখানে 1 হবে, এখানে হবে 6 এবং এখানে হবে তোমার 15 এবং এখানে 20, 20 এর পরে 15 আবার হবে 6। এইভাবে তোমরা সাজিয়ে নিয়ে করতে পারো। যেহেতু আমি আবার একটু বলে নিচ্ছি, এখানে হবে 1 এই 6, এখানে হবে 1, সর্ববামে হবে 1, তারপর 6 হবে। তারপর এই প্যাটার্নের সাথে এই প্যাটার্ন যুক্ত করবা, যুক্ত করলে হবে 15। 15 পরে আবার এই অংশের সাথে এই অংশের যুক্ত করলে হবে 20। 20 এর পরে আবার এই অংশের সাথে এই 5 যোগ করলে হবে এই 15 এবং 15 এর সাথে আবার এই অংশে এই 5 আর 1 যোগ করলে হবে 6 এবং সর্বডানে থাকবে 1। এইভাবেই তোমরা প্যাটার্ন তৈরি করতে পারবে। এর পরবর্তীতে আমরা দেখতেছি এখানে যে চিত্র তো সংখ্যাগুলো তুলে ধরেছি তার ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে চলে। নিয়মটা কি? নিয়মটা হলো প্রতি লাইনের যে শুরুতে ও শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলোর উপরে সারির 2টি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান হবে। তাহলে ফলাফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্নও সৃষ্টি করেছে। আবার দেখো এখানে 1, 4, 7 কীরকম হয়েছে? এই 1 আর 4 এর ব্যবধান কিন্তু 3। আবার 4 এর পরে যে 7 লিখছি, আর 4 এর 7 থেকে 4 বিয়োগ করলে এখানেও ব্যবধান 3। পরবর্তী 10 লেখা হয়েছে, 10 এর থেকে 7 বিয়োগ করলে এখানেও ব্যবধান থাকে 3। এরপরে দেখো 13 লিখছে, 13 এর পরে 10, এখানে যদি আমরা 10 বিয়োগ দিই 13 থেকে তাহলে থাকবে 3। তাহলে পরের সংখ্যাটা কত হবে? খেয়াল করো, পরের সংখ্যাটা কত হবে? আমাদের কিন্তু ব্যবধান থাকবে 3। তাহলে পরের সংখ্যাটা আমাদের অবশ্যই আমরা বলতে পারি পূর্বের সংখ্যার সাথে যোগ করলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটাই হবে। মানে ওই 3 এর সাথে 13 যদি যোগ করা হয় তাহলে এখানে হবে 16, পরের সংখ্যাটি হবে 16। তোমরা একটু লক্ষ্য করো, 16 থেকে 13 বিয়োগ করলেই থাকবে 3। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটাও একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। 1 এর সাথে 3 যোগ করলে 4, 4 এর সাথে 3 যোগ করলে 7, 7 এর সাথে 3 যোগ করলে হয় 10, 10 এর সাথে 3 যোগ করলে 13 এবং 13 এর সাথে 3 যোগ করলে 16 এবং পরবর্তী যদি 16 এর সাথে 3 যোগ করি তাহলে হবে 19। তাহলে আমরা বলতে পারি প্রতিবারেই 3 যোগ করতে হবে। আরো একটি উদাহরণ যদি দেখো, 2, 4, 8, এখানে কিন্তু প্রতিটা 2 এর 2 গুণ, 2 এর সাথে 2 যোগ করলে হয় 4, আবার 4 এর সাথে 4 যোগ করলে হয় 8। মানে 2 কে 2 গুণ করা হয়েছে। এটাকে আমরা যদি বর্গাকারে লিখতে চাই তাহলে 2 স্কয়ার এবং 2 এর উপরে যদি আমরা কিউব দেই, প্রথম 2, 1, এরপরে 2 স্কয়ার, এরপরে 2, 3, এরপরে 2, 4, এরপরে 2, 5। দেখো এটা কিন্তু আরো সহজ ভাষায় বোঝা যায় যে প্রতিবারই দ্বিগুণ হচ্ছে। 2 এর দ্বিগুণ 4, তাহলে 2 এর উপরে যদি 1 রাখি তাহলে সেটা হয় আমরা 2 পাই। বিষয়টা যদি আমরা একটু উদাহরণটা এখানে লিখি তাহলে তোমরা আরো বুঝতে পারবা। এখানে 2 মানে 2 এবং 2 এর উপর পাওয়ার 1 মানে এখানে একটি 2। আবার এখানে 2 যদি আমরা চিন্তা করি তাহলে এখানে 2টি 2, 2 গুণ 2। আবার এখানে যদি আমরা 3 দেওয়া হয় তাহলে আমরা এইটার কিন্তু মান আসে 4। আবার 2 এর উপরে যখন পাওয়ার 3 দেই তখন আমরা 3টি 2 এর গুণফল, প্রতিবারেই 2 দ্বারা গুণ হয়। তাহলে 3টি 2 এর গুণফল মানে 8। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার এই 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু 8 হয়।
আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এখানে এটা একটা প্যাটার্ন মেনে চলে, প্রতিবারে 2 দ্বারা গুণ। আবার 8-এর সাথে 2 গুণ করলে 16, 16-এর সাথে 2 গুণ করলে 32, এবার 32-এর সাথে 2 গুণ করলে কত হবে? 64 হবে। 32-এর সাথে 2 গুণ করলে 64 হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিবারেই দ্বিগুণ হচ্ছে। পরবর্তী স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, যে মৌলিক সংখ্যা নির্ণয় করো। এখানে আগে মৌলিক সংখ্যাটা বুঝতে হবে। আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি বলতে যাই তাহলে বলা যায় যে সংখ্যা ওই নিজ সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। নিজ সংখ্যা ছাড়া, এক এবং নিজ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এখানে এক কিন্তু একটি মৌলিকও না, যৌগিকও না, এই ধরনের সংখ্যাই বোঝায়। এবং এখানে মৌলিক সংখ্যা 2, কারণ 2-কে 2 দ্বারাই ভাগ করা যায় এবং 1 দ্বারা ভাগ করা যায়, কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না। এবং মৌলিক সংখ্যা হলো 3, কিন্তু 4-কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাই বলা আছে আমাদের শুরুতেই আমরা বলেছি যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 4-কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, তো এটা মৌলিক নয়। এবং 5-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এটা মৌলিক। 6-কে কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি, তাই এটাও মৌলিক নয়। 7-কে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না, তাই এটা মৌলিক। এবং 8-কে 2 দ্বারা ভাগ করা যায়, 9-কে 3 দ্বারা ভাগ করা যায়, 10-কে 5 দ্বারা ভাগ করা যায়, আবার 2 দ্বারা ভাগ করা যায়। 11-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 13, 17, 19 এই সকল সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 23, 29, এরপরে আছে 31, 37, 41, 47, এর পরবর্তীতে 53, 59, এর পরবর্তীতে আছে 61 এবং 67, এরপরে দেখা যায় 71, 73, 79, এরপর 83, 89, এর পরের সংখ্যাটি হলো 97। এই হলো মৌলিক সংখ্যা। তাহলে এখানে বলা হয়েছে যে মৌলিক সংখ্যা একের চেয়ে বড় যে সব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা আগেই বলেছি যে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়ে থাকে। তাহলে মৌলিক সংখ্যা আমরা সহজে বুঝতে পারছি। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দেই। মানে 2 দ্বারা যে সকল সংখ্যাগুলোকে ভাগ করা যায় তা কেটে দিতে বলা হয়েছে। যেমন 2 দ্বারা 4-কে ভাগ করা যায়, 2 দ্বারা 6-কে ভাগ করা যায়, 2 দ্বারা 8-কে ভাগ করা যায়, 2 দ্বারা 10-কে ভাগ করা যায়। এই সংখ্যাগুলো কেটে দেওয়া হইল। এরপর ক্রমান্বয়ে 3, 5 ও 7 দ্বারা প্রথম যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে অন্য সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা, অথবা অন্য সংখ্যার গুণিতকগুলো কেটে দেই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইব তাই হলো মৌলিক সংখ্যা। তাহলে এটাকে একটা মৌলিক সংখ্যার প্যাটার্নও আমরা বলতে পারি। এবার আসি আমরা কিছু উদাহরণ দেখি। যেমন সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তাহলে যে সংখ্যা আছে 3, 7, 17, 3, 10, 17, 24, 21, সংখ্যাগুলো একটি সহজ হিসাব। প্রদত্ত সংখ্যাগুলোর ব্যবধান আমরা যদি হিসেব করি, 10 থেকে 3 বিয়োগ দিলে থাকে 7, 10 থেকে 3 বিয়োগ দিলে থাকে 7। এবং এবার আমরা দেখো, অথবা 10-এর সাথে যদি 7 যোগ করি, 3-এর সাথে যদি 7 যোগ করি তাহলে পরের সংখ্যা হয় 10, এটা আরো সহজ। এবং 10-এর সাথে যখন 7 যোগ করব পরের সংখ্যা হবে 17। প্রতিবারেই একই সংখ্যা আমরা ব্যবহার করতে পারি। এবং 17-এর সাথে 7 যোগ করলে হবে 24, 24-এর সাথে 7 যোগ করলে হবে আমাদের 31। পরের সংখ্যাটা কত হবে, যে 31-এর সাথে যদি 7 যোগ করি তাহলে হবে 38, এবং 38-এর সাথে যদি 7 যোগ করি তাহলে হবে 45, এবং 45-এর সাথে যদি আমরা 7 যোগ করি, যে 45 যোগ 7, তাহলে আমাদের সংখ্যাটা কত হয়? 7 5 12 2, হাতে আছে 1, 4 আর 1 5, মানে 52 হবে। অতএব পরের সংখ্যাটি আমাদের 52। এইভাবে তোমরা আরো কয়েকটি সংখ্যা বের করতে পারবে। এখানে সবচেয়ে মজার বিষয় হয়েছে যে প্রথম সংখ্যার সাথে আমরা 7 যোগ করছি, মানে প্রতিবারে আমরা 7 যোগ করছি। আরো মজার বিষয় হয়েছে যে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম বিয়োগ দিলে যে সংখ্যাটা পাবো আমরা কিন্তু সেই সংখ্যাটাই যোগ করে যাব প্রতিবারেই। এই হলো আমাদের প্রথম পরবর্তী সংখ্যা দিয়ে নির্ণয় করার একটি প্যাটার্ন। উদাহরণ 2 এ দেওয়া আছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করা। তাহলে এখানে সংখ্যা আছে 1, 4, 9, 16, 25, কিন্তু এখানে 4 থেকে আর 1 এর ব্যবধান কিন্তু 3। আমরা যদি বলি 4 থেকে 1 এর ব্যবধান 3, কিন্তু পরের বার যে সংখ্যাটা আছে 9, তাহলে এখানে ব্যবধান কিন্তু আমাদের বাড়তেছে 5। 4 থেকে 9 এর ব্যবধান হলো 5। মজার বিষয় হলো পরবর্তী যে সংখ্যাগুলো আমরা পাইতেছি
এই সংখ্যার প্রতিটি ক্ষেত্রেই ব্যবধান থাকবে 2। প্রতিটি ক্ষেত্রেই ব্যবধান থাকবে 2, যেমন 3 থেকে 5-এর ব্যবধান 2, 5 আর 7-এর ব্যবধান 2, আবার 7 আর 9-এর ব্যবধান 2। এই হিসাব করে আমরা পরের সংখ্যাটি ব্যবহার করতে পারবো। তাহলে আমরা 9-এর সাথে যদি ব্যবধান 2 হয়, তাহলে 9-এর সাথে 2 যোগ করব। 9-এর সাথে 2 যোগ করলে আমাদের সংখ্যা হবে 11। 11 আর 15 যোগ করলে আমাদের সংখ্যা হয়ে যাবে, 11-এর সাথে যখন আমরা 15 যোগ করব, তখন আমাদের সংখ্যাটি হয়ে যাবে 36। এবং এই 15 আর 36-এর ব্যবধান কিন্তু 11 আমরা এখানেই বের করে নিয়েছি। এবং 11-এর সাথে আরও 2 যোগ করতে হবে, কারণ আমরা জানি প্রতিবারই এখানে ব্যবধান থাকবে 2 পূর্বের সংখ্যাগুলো অনুসারে। তাহলে 2 যোগ করলে হবে 13। 13-এর সাথে আমরা 36-কে যোগ করলে যে সংখ্যাটি হবে সেটাই হবে পরবর্তী সংখ্যা, মানে 49 সংখ্যাটি হবে 49। আশা করি তোমরা বুঝতেছো। আমরা পরবর্তী উদাহরণটিও তোমাদেরকে দেখায় দিচ্ছি যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1, 5, 6, 11। এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে খেয়াল করো, একের সাথে যখন 5-এর যোগ করা হবে তাহলে পরের সংখ্যাটি হবে একের সাথে, মানে একের সাথে 5-এর যোগ করলে পরের সংখ্যাটি হবে, এবং 5-এর সাথে 6-এর যোগ করলে পরের সংখ্যাটি হবে, 6-এর সাথে 11 যোগ করলে পরের সংখ্যাটি হবে। যেমন এই একের সাথে 5-এর যোগ করলে হয় 6, 6-এর সাথে 5-এর যোগ করলে হয় 11, 11-এর সাথে 17 যোগ করলে 6-এর সাথে 11 যোগ করলে হয় 17, 17-এর সাথে 11 যোগ করলে হয় 28। এবার 28-এর সাথে 17 যোগ করবে। 28-এর সাথে যদি 17 যোগ করা হয়, তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে যে 28-এর সাথে 17 যোগ করলে হবে 45। 45, 28-এর সাথে 17 যোগ করলে। তাহলে এই প্যাটার্নটি কিন্তু আমাদের ঠিক এই আকারেই অগ্রসর হতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতেছো। এবার তোমাদের যে কাজটি আছে, যে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 36 সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। তাহলে সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? তাহলে এখানে কিন্তু সংখ্যার একটি প্যাটার্ন আছে, কারণ শূন্যের সাথে যখন 1 যোগ করব, শূন্যের সাথে যখন 1 যোগ করব, 0 যোগ 1, তখন আমাদের একটি সংখ্যা পাবো, সেই সংখ্যাটি হবে 1। এবং শূন্যের সাথে যখন আমরা 2 যোগ করব, সরি, শূন্যের সাথে যখন একের সাথে যখন আমরা 1 যোগ করব, একের সাথে এবার একের যোগ, একের সাথে যখন 1 যোগ করব, তাহলে আমার সংখ্যাটি, পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে 2। শূন্যের সাথে 1 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পাই, আবার একের সাথে এই পরবর্তী সংখ্যাটি পাই। এবার একের সাথে 1 যোগ করলে, মানে আগের সংখ্যার সাথে পরের সংখ্যা যোগ করলে এর পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়, তাহলে আমাদের সংখ্যা হয় 2। এবার 2 এর সাথে 1 যোগ করি, 2 এর সাথে যখন 1 যোগ করব, তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে, সংখ্যাটি হবে 3। এবার 3 এর সাথে যদি আগের সংখ্যাটি, 3 এর সাথে আগের সংখ্যাটি যোগ করি, মানে 2 যোগ করি, তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 5। এবার 5-এর সাথে আমাদের পূর্বের সংখ্যা, 5-এর সাথে তার পূর্বের সংখ্যা 3, 3 যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যা হবে 8। এইভাবে আমরা দেখতেছি, কারণ পূর্বের সংখ্যার সাথে তার পরবর্তী সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা এখানে 13-এর সাথে যখন 21 যোগ করছি, 34 পাওয়া গেছে। তাহলে 34-এর সাথে আমরা এবার যোগ করব 21। 34-এর সাথে যখন 21 যোগ করব, তাহলে 4-এর সাথে যখন 1 যোগ করি, তখন হয় আমাদের 5, এবং এই 2-এর সাথে যখন 3 যোগ করব, তখন হয় আমাদের 5। তাহলে আমাদের পরবর্তী 36-এর পরবর্তী সংখ্যাটি হবে 55। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই পর্যন্তই আজকে আমরা আলোচনা করছি। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের আরও কয়েকটি পার্ট নিয়ে আসব এবং অনুশীলনী অঙ্ক তোমাদের মাঝে সমাধান করে তুলে ধরবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।